করোনাতে আতঙ্ক নয়, সচেতনতা চাই রে। বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয়, সচেতনতা চাই রে। বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে। বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে। বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। করোনাতে আতঙ্ক নয়, সচেতনতা চাই রে। বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয়, সচেতনতা চাই রে। বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, 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 সঠিক তথ্য ভাই রে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসেবা, গুজব, অপপ্রচার ও তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে ফোন ইন অনুষ্ঠান হ্যালো ডাক্তার। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনগা। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলে রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন সাতেক এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মহামারী করোনা ভাইরাসের ছোবলে পুরো বিশ্ব অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন, কিন্তু এই ভাইরাসের অন্যতম প্রতিষেধকই হল সচেতন থাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সাথে হ্যালো ডাক্তার অনুষ্ঠানে ফোন কলের মাধ্যমে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, MBBS, মেডিকেল অফিসার, প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটাল, নওগাঁ। তিনি আমাদের সঠিক তথ্য দেবেন, আমাদের করণীয়গুলো স্মরণ করিয়ে দেবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। করোনার এই সময়ে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে অনেক প্রিয় মানুষ, আবার সুস্থ হয়ে উঠছেন অনেকেই। তা জেনে আনন্দিত হয়েছি আমরা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই শুনব নওগাঁর করোনা পরিস্থিতি। নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত রোগীর সংখ্যা ১৩৭৯ জন। আজ নওগাঁ জেলার সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানা যায়। উপজেলা বিভাজনের শনাক্ত রোগীর সংখ্যা: সদরে ৫৪৫, রানীনগর ৬০, আত্রাই ৩৫, মহদেবপুর ১১৩, মান্দা ৫৪, বদলগাছি ১১৯, পত্নীতলা ১০৪, ধামইরহাট ৫৮, নিয়ামতপুর ৭১, সাপাহার ১৩১ ও পোরশাই ৮৯ জন। শনাক্ত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১০ জন, আর অন্য রোগীরা নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলা বিভাজনে মৃত রোগীর সংখ্যা: সদরে ৮, মহদেবপুর ৩, ধামইরহাট ২, বদলগাছি ২ এবং আত্রাই, মান্দা, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, সাপাহার এবং পোরশাই ১ জন করে। এদিকে এই পর্যন্ত নওগাঁয় চিকিৎসাধীন ১৩০৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা ভিত্তিক সুস্থ রোগীর সংখ্যা: সদরে ৫১৬, রানীনগর ৫৯, আত্রাই ৩৩, মান্দাই ৫০, বদলগাছি ১০৯, পত্নীতলা ১০১, ধামইরহাট ৪৯, নিয়ামতপুর ৬৯, সাপাহার ১২৯ ও পোরশাই ৮৭ জন।
সিভিল সার্জনের তথ্যানুযায়ী নওগাঁয় ছাড়পত্রের পর হোম কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা ৩১৪ জন, আর ছাড়পত্রের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা 2 জন। শুনছিলাম স্থানীয় সংবাদ। প্রিয় শ্রোতা, করোনা বিষয়ক আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমাদের জানাতে পারেন। অনুষ্ঠানে প্রশ্ন করতে ডায়াল করুন 01-797-658-191 এই নম্বরটি আবারও বলছি 01-797-658-191। স্যার, আপনার কাছে প্রথমেই যেটি জানতে চাইব তা হলো করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা তৈরিতে তথ্য প্রযুক্তির ভূমিকা কতটা? করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার অপরিসীম। এই সময়টাতে আমরা কেউ বাইরে যেতে পারতেছি না, কোনো মিছিল করা বা জনসমাবেশ করা, কোনোভাবে যে আমরা জনসচেতনতা তৈরি করবো এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, এটা এখানে কিন্তু একটা সম্ভব, সেটা হচ্ছে যদি আমরা প্রযুক্তি ব্যবহার করি। সেটা হতে পারে রেডিও, সেটা হতে পারে টেলিভিশন, সেটা হতে পারে নিউজ পেপার। এগুলোর ক্ষেত্রে যদি প্রতিনিয়ত আমরা করোনার আপডেট গুলো যদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু তারা কিন্তু একটু হলেও জনসচেতনতা হবে। সেকেন্ডলি, যদি করোনার উপর যদি কোনো প্রোগ্রাম করি আমরা বা কোনো ডকুমেন্টারি তৈরি করে যদি এগুলো সাধারণ পাবলিকের কাছে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে অবভিয়াসলি কিন্তু জনসচেতনতা অনেকেই হবে। অনেকে এই দিক থেকে কিন্তু অনেকটা করোনার জন্য একটু আতঙ্কিত না হয়ে দেখা যাবে যে তারা কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হবে। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এই আমাদের রিসেন্টলি যে জিনিসগুলো দেখতেছি সেটা কিন্তু করোনার মধ্যে আমরা যে করোনার যে লাইভ যে আপডেট গুলো যেগুলো পাচ্ছি আমরা প্রতিদিনই, যে আপডেট গুলো সেগুলো কিন্তু আমরা প্রযুক্তির ক্ষেত্রেই পাচ্ছি। তো আমি বলবো যে করোনা ভাইরাস প্রতিরোধে যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার কিন্তু অপরিসীম। ধন্যবাদ আপনাকে। যেহেতু করোনা ভাইরাসের কারণে সবকিছুই অনলাইনে হচ্ছে, সেক্ষেত্রে শরীরের উপর কোনো প্রভাব পড়ছে কিনা, যদি প্রভাব পড়ে তবে সেটা কাটিয়ে ওঠার বা পুনরুদ্ধার করার উপায় কি? করোনা ভাইরাসের প্রতিরোধে এই প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের উপর যে পরিমাণ একটা হয়তো প্রভাব পড়ে সেটা কিন্তু ওরকমটা পড়ছে না, কিন্তু বাট আমরা কিন্তু তথ্যগুলো কিন্তু পাচ্ছি। যদি হ্যাঁ, এখানে অনেকের হয় প্রযুক্তির ক্ষেত্রে, যেমন যাদের হয়তো বা মাইগ্রেনের প্রবলেম আছে বা একটু চোখের সমস্যা আছে, তো প্রযুক্তির দিক দিয়ে যদি আমরা দেখি, টেলিভিশন যদি দেখি বা নিউজ গুলো যদি দেখি, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কিন্তু একটু প্রবলেম হয়। তো যদি কারো এরকম প্রবলেম হয়, অবভিয়াসলি এই টেলিভিশনটা হয়তো আমরা না দেখে শুধু শুনবো বা রেডিওতে নিউজ গুলো নিবো বা নিউজ পেপার গুলো পড়বো। আর যদি কারো কখনো কোনো ধরনের শারীরিক কোনো সমস্যা হয়, তাহলে অবভিয়াসলি আমরা কোনো একটা ডক্টরের পরামর্শ হতে পারি, বা যেগুলো করলে আমাদের হবে না সেগুলো আমরা মেনে চলবো। বাট প্রযুক্তিটা খুব ইনফরমেশন, আমাদের ইনফরমেটিভ এখন একটা বিষয় হয়ে দাঁড়াইছে, যেটা থেকে আমরা বহু তথ্য কিন্তু পাচ্ছি করোনার ক্ষেত্রে। যেহেতু সবাই এক প্রকার বিচ্ছিন্ন, এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম কি ভূমিকা রাখতে পারছে? আচ্ছা, যেহেতু এখন সবাই বিচ্ছিন্ন, তো এখানে একটা কারণ হতে পারে। দেখো, আমি কিন্তু ঘরে বসে কিন্তু করোনার আপডেট গুলো পেতে পারি, একটা প্রোগ্রামে হোক বা যেটা হোক। যেমন আগে একটা সময় হচ্ছিল যে কোনো কিছু যদি আমরা কাউকে জানাতে চাইছিলাম, তখন হচ্ছে জনসমাবেশ করতে হয়েছিল বা মিছিল করতে হয়েছিল। বাট এখন করোনার ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু পসিবল না। বাট হ্যাঁ, এখানে কিন্তু আমরা কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে আমার মেসেজটা কিন্তু আমি ঘর থেকে আমার মেসেজটা আমি করতে পারছি। তো এখানে দেখা গেল যে আমি হয়তো বা আমি আর করোনা সচেতনতার জন্য কোনো কিছু একটা স্ট্যাটাস দিলাম বা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু একটা ছেড়ে দিলাম, সবাই কিন্তু সেটা বাসা থেকে কিন্তু দেখতে পারতেছে। সো দেখো, এখানে কিন্তু আমরা করোনাকে প্রতিরোধ একটু হলেও করতে পারতেছি, বিকজ এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাসার বাইরে যেতে হচ্ছে না। সো আমরা বাসায় থেকে এই ইনফরমেশন গুলো পাচ্ছি। আমাদের যদি করোনা কারো হয়, কিভাবে চলতে হবে বা কি করতে হবে, বা করোনার প্রতিদিনের আপডেটটা কি, এখন করোনা কোন পরিস্থিতিতে আছে আমাদের বাংলাদেশে, তো এই তথ্যগুলো কিন্তু একমাত্র আমরা প্রযুক্তির মাধ্যমে কিন্তু এখন আমরা কিন্তু ছাড়তে পারতেছি। বাট যদি এই প্রযুক্তিটা যদি এটা না থাকতো, তাহলে কিন্তু আমাদের ঠিক আগের পূর্বে যে অবস্থাতে আমাদের যেতে হতো, যে একটা জনসমাবেশ করে বা মিছিল করে যে সবাইকে জানানো লাগতো, ঠিক এরকমটা হতো। কিন্তু এখন কিন্তু পরিস্থিতিটা কিন্তু ওরকম না, কারণ আমার ওপিনিয়নটা আমি নিজে কিন্তু আমার বাসা থেকে আমি প্রকাশ করতে পারতেছি অনলাইন প্ল্যাটফর্মে। সো এটা অনেক ভালো একটা দিক প্রযুক্তির। অনেক ভালো লাগছে আপনার কথা শুনতে। অনেকেই বলে থাকেন যে অনলাইনে কাজ করে চোখ, পিঠ এসব ব্যথা করে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আচ্ছা, এটা অনেকের হয়। যেটা আমি বলি সেটা হচ্ছে, যদি কোনো কারণে যে অনলাইনে যারা কাজ করে, আসলে অনলাইনে কাজ করাটা খুব লং টাইম করা এটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ। বাট হ্যাঁ, আমাদের যদি কারো এরকম প্রবলেম হয়, বিশেষ করে যাদের মাইগ্রেনের প্রবলেম আছে বা চোখের কোনো ডিজিজ আছে, তাদের এই ক্ষেত্রে প্রবলেম গুলো হয়। বাট আমি তাদেরকে একটা কথা বলবো, যদি কারো মাইগ্রেনের প্রবলেম থাকে, অবভিয়াসলি তারা
মেডিসিন নিতে পারে বা তার একটু ডিস্টেন্সটা বজায় রাখবে, বা গ্লাস ইউজ করবে। এখন কিন্তু রেডিয়েশন প্রোটেক্টেড অনেক গ্লাস পাওয়া যাচ্ছে, সো যদি কারো কাজ করে অনলাইনে, তারা অবভিয়াসলি রেডিয়েশন গ্লাসগুলো ইউজ করবে। আর আদারওয়াইজ যদি পিঠ পাঁজর অনেক সময় দেখি তারা লং টাইম হয়তো বা বসে থেকে কাজ করতেছে, সেই ক্ষেত্রে তাদের প্রবলেম হয়। এই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, কাজ করো, বাট 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর একটু উঠে হালকা একটু যদি হাঁটা হয় বা এক্সারসাইজ করা হয়, তাহলে আই থিঙ্ক যে প্রবলেম গুলো হচ্ছিল এই প্রবলেম গুলো কিন্তু আর আমাদের হবে না। আর মেজর যদি কোনো প্রবলেম হয়, অবভিয়াসলি কোনো একটা ডক্টরের পরামর্শ হতে পারি আমরা। আচ্ছা, করোনা আক্রান্ত ব্যক্তি যেহেতু আইসোলেট থাকেন, সেক্ষেত্রে তিনি কি প্রযুক্তির সাথে যুক্ত হতে পারেন? হ্যাঁ, অবভিয়াসলি যদি কারো করোনা হয় বা আইসোলেশন যদি থাকে, তাহলে অবভিয়াসলি মানে সে আপডেটটা নিতে পারবে, সে প্রযুক্তির মাধ্যমে থাকতে পারবে। কজ যদি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার ফ্যামিলি থেকে সেও এক ধরনের বিচ্ছিন্ন বলা যায়, এটা সে একা একটা রুমে থাকতেছে, সে টাইম স্পেন্ড করতেছে। তো যদি তার কিন্তু আপডেট কিছু পাইতে হবে যে বাংলাদেশে করোনার অবস্থা এরকম, বা করোনার হারটা কমতেছে, বা প্রতিদিন যে আমাদের যে টেলিভিশন বলেন বা রেডিও বলেন বা বিভিন্ন যে প্রোগ্রাম গুলো করা হচ্ছে অনলাইনে, এখানে কিন্তু আত্মবিশ্বাসটা কিন্তু আমরা কিন্তু বাড়াচ্ছি রোগীদের ক্ষেত্রে, যে না, এটা করোনা তেমন কোনো কিছু না, এটা একটা সময় চলে যাবে, বা যারা করোনা পজিটিভ আছে তারা একটা সময় সুস্থ হয়ে পড়বে। সো অবভিয়াসলি এই জিনিসগুলো তার একজন করোনা পজিটিভ রোগী বা আইসোলেশনে যারা আছে তাদের জানা উচিত, তাহলে তাদের একটা আত্মবিশ্বাস বাড়বে এবং মানে তাদের রোগটা তাড়াতাড়ি সারবে, আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। আচ্ছা, যেহেতু কোনো ব্যক্তি যদি করোনা আক্রান্ত হয় বা করোনা আক্রান্তের শিকার হয় বা করোনা আক্রান্ত হয়েই পড়ে, তাহলে তার যত্নের ব্যাপারে পরিবার কি ভূমিকা রাখতে পারে? আচ্ছা, যদি করোনা আক্রান্ত হয়ে যায়, তো আমি যেটা বলবো সেটা হচ্ছে অবভিয়াসলি যে করোনা রোগী যে তাকে আলাদা একটা রুমে রাখতে হবে, এবং তার সাথে সবসময় বন্ধু সুলভ আচরণ করতে হবে, বাট ডিস্টেন্সটা বজায় রাখতে হবে। তার হয়তো বা হাঁচি কাশি থাকে, তো এই প্রবলেম গুলো ছড়াতে পারে আরেকজন পরিবারের আরেকটা মেম্বার্স এর মাধ্যমে। সো আমি বলবো যে সে অবভিয়াসলি আইসোলেশনে যখন থাকবে বা আলাদা একটা রুমে থাকবে, হ্যাঁ, তার নিয়মিত যে পরিমাণ মানে তার এক্সারসাইজ করার দরকার, সে কিন্তু রুমের মধ্যে সেটা করতে পারবে। সে এমন না যে রুমের মধ্যে সবসময় শুয়ে থাকবে বা বসে থাকবে, এমন না, সে অবভিয়াসলি রুমের মধ্যে হাঁটাহাঁটি করবে। এবং পুষ্টিকর খাবারটা কিন্তু এর মধ্যে খুব জরুরি, কারণ যেহেতু আমরা এখনো পর্যন্ত ওইরকম কোনো ভ্যাকসিনটা আমরা পাই নাই, সো আমাদের কিন্তু নিজেদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা কিন্তু ঠিক রাখতে হবে। তো এটা ঠিক রাখার জন্য অবভিয়াসলি তাদের পুষ্টিকর খাওয়াটা খুব জরুরি। এই সময় তারা পুষ্টিকর খাবার খাবে বা আপনার একটু এক্সারসাইজ করবে, যাতে তার আমাদের নিজস্ব বডির যে ইমিউনিটি যে পাওয়ারটা আছে সেটা যেন ইনক্রিজ হয়। আর ফ্যামিলি মেম্বার্সরা এই অবভিয়াসলি তার কাছ থেকে একটু ডিস্টেন্স, তাহলে ইনশাআল্লাহ আর ফ্যামিলি অন্যান্য মেম্বার্সদের আর কোনো খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে না। স্যার, আমাদের একটি ফোন কল এসেছে, আমরা সেই প্রশ্নটি নিতে চাই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রীতম বলছিলাম দলের মোড় থেকে। আচ্ছা, আপনার প্রশ্নটি কি? এই যে সামনে শীত আসছে, এই শীতে বাড়তি সতর্কতা হিসেবে আমরা কি কি করণীয় আমাদের হতে পারে সে বিষয়ে যদি স্যার একটু খুলে বলতেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্যার, আমাদের একটি ফোন কল এসেছিল, আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন। তিনি বলছেন যে সামনে যেহেতু শীত আসছে, তো শীতে বলা হচ্ছে যে করোনা ভাইরাসের যে প্রকোপ সেটা আরও বাড়তে পারে, সেক্ষেত্রে মানুষ কিভাবে আরও সতর্ক অবস্থানে থাকতে পারে বলে আপনি মনে করছেন? আচ্ছা, শীতে কিন্তু আমাদের যে রেসপিরেটরি ডিজিজ যেটা বা লাং ডিজিজ রিলেটেড যে ডিজিজ গুলো আছে এগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়। আর করোনা যে আমাদের যে শরীরে করোনা ভাইরাসটা যে ইফেক্ট করে সেটা কিন্তু আমাদের লাংস ডিজিজেই করে। সো এখানে আমি একটা কথা বলবো, বিশেষ করে এই শীতকালে যারা ছোট শিশু যারা আছে বা বয়স্ক মানুষ যারা আছে, বিশেষ করে যাদের অ্যাজমা রোগী বা হার্টের রোগীর পেশেন্ট বা ডায়াবেটিক্স এর রোগী, এই রোগীগুলো যারা আছে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে। কারণ আমাদের শীতের সময় কিন্তু এমনিতে রোগ বালাই কিন্তু একটু বেশি হয় তুলনামূলকভাবে অন্যান্য সময়ের চেয়ে। কজ এই শীতের সময় আমাদের ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু আগের মতো অতটা সচল অবস্থায় থাকে না, কারণ সব দিক দিয়েই আমরা একটু শীতের দিকে মানে একটু কেয়ারফুলি থাকার চেষ্টা করব। কারণ যদি শীতের সময় যেহেতু রেসপিরেটরি ডিজিজ গুলো হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে, সো করোনা ভাইরাসের আক্রমণটাও কিন্তু এই সময় থেকে বেশি হবে। তো বর্তমানে প্রেক্ষাপটে এখন যদিও আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু শীতকাল ওরকম আসে নাই, বাট বহির্বিশ্বের অন্যান্য দেশে যদি তাকাই আমরা, ফ্রান্সের দিকে, তারপর ইতালির দিকে অলরেডি কিন্তু শীত পড়ে গেছে, এবং তুলনামূলক ভাবে কিন্তু আমরা দেখতেছি ওগুলো কিন্তু করোনা পজিটিভ যে রোগী প্রত্যেকটা দিন ইনক্রিজ হচ্ছে কিন্তু।
আগের চেয়ে ইনক্রিজ হচ্ছে। সো আমি বলবো শীতের সময় অবভিয়াসলি হাইজিন থাকতে হবে। যেমন যখন করোনা প্রথম দিকে আমাদের দেশে আসছে, যখন আমরা যেভাবে ডিস্টেন্স গুলো বজায় রাখছি, নিজেকে প্রোটেকশনে রাখছি, মাস্ক ইউজ করছি, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছি, ঠিক এইভাবে আমাদেরকে প্রোটেকশন নিতে হবে। কিন্তু হ্যাঁ, গতবারের চেয়ে অবভিয়াসলি এই সেকেন্ড ওয়েভে যখন স্টার্ট হবে আমাদের জন্য শীতকালে, সেটা যেন আরো একটু বেশি হাই হয় এবং প্রোটেকশনে থাকতে পারি। আর যারা বয়স্ক মানুষ আছে তাদেরকে অবভিয়াসলি বলবো এই শীতের সময় কিন্তু আমাদের ঠান্ডা জনিত যে রোগগুলো যেমন নিউমোনিয়া হতে পারে, তো এগুলো বেশি হতে পারে। সো এগুলোতে যাতে আমরা না যাই, এগুলো রোগ যাতে আমাদের না হতে পারে, এই জন্য সবসময় সেফলি থাকার চেষ্টা করব। আর অবভিয়াসলি যাতে আমাদের ঠান্ডা না লাগে এই দিকটা আমরা খেয়াল রাখবো। তাহলে হয়তোবা এই শীতকালে হয়তোবা করোনা থেকে আমরা যদি নিজেদের এইভাবে প্রোটেকশন করে রাখতে পারি, তাহলে হয়তোবা এফেক্টটা খুব একটা কম হবে আমাদের উপর। আর যেহেতু শীতকাল, অবভিয়াসলি এখানে যাদের চা খাওয়ার অভ্যাস থাকে যারা চা খাবে, কারণ আমরা এর আগেও যখন দেখছি তখন জানি যে করোনা 4 দিনের মধ্যে করোনা ভাইরাসটা কিন্তু আমাদের গলায় থাকে। সো যদি ওই ওয়েভটা যদি স্টার্ট হতেই থাকে, তাহলে হয়তোবা এই উষ্ণ গরম পানি হোক, সেটা হচ্ছে চা অর কফি হোক, সেটা কিন্তু একদিকে আমাদেরকে হেল্প করবে। সো আমরা এটা কন্টিনিউ করতে পারি এইভাবে। আর শীতকালের যে প্রোটেকশনটা আমরা সচরাচর যেটা নিই, যেটা শীতের পোশাক পরে, যাতে আমাদের বাইরে থেকে কোনো ধরনের শীত না লাগে, যাতে মানে ঠান্ডা সর্দি বা জ্বর এগুলো যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা সবাই নিজ নিজ থেকে যেভাবে সচেতন হতে হয় ঠিক সেইভাবে রাখবো। বাট করোনা ভাইরাসের জন্য যেটা আমরা নর্মালি করে আসছি, মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার, জনসচেতন যেখানে জনসমাগম বেশি আছে সেদিকে আমাদের না যাওয়া, অবভিয়াসলি এগুলো মেনে চলতে হবে। এবং নট অনলি মেনে চলতে হবে, এবং খুব হার্ডলি মেনে চলতে হবে আমাদেরকে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। করোনা নিয়ে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে অনেকেই অপপ্রচার, গুজব ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এসব প্রতিরোধ করতে আমরা কি করতে পারি? আমরা যে আজকে কি প্রযুক্তি কিন্তু আমাদের সব দিক দিয়ে উপকার করতেছে, আবার কিছু দিক দিয়ে কিন্তু অপকারও করতেছে। তো প্রযুক্তিটা এমন হয়ে গেছে আমাদের, হ্যাঁ, অপব্যবহার কারা করতেছে, এখানে কিছু মানুষ আছে বা কিছু, যদি আজকে আমি ফেসবুকের কথা বলি, প্রযুক্তির একটা কথা বলি, তাহলে এটা দেখা গেল এখানে কিন্তু এক একজনের অপিনিয়ন এক এক রকম, এক একজন একটা গ্রুপ করতেছে, পেজ খুলতেছে, বা অনেক দেখি অনলাইন যে নিউজ পেপার গুলো আছে তারাও আছে, তারা আজগুবি একটা করে নিউজ দিয়ে দিচ্ছে। বাট আমাদের সবসময় কিন্তু একটা মনে রাখতে হবে যে আমরা আসল তথ্যগুলো পাবো কোথায়। যদি আমরা এটা মেনে চলতে পারি বা আমরা এইগুলো থেকে যদি তথ্যটা নিই, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা হবে না। এখন যদি টেলিভিশনে যে নিউজ গুলো দেখানো হচ্ছে, অবভিয়াসলি সেগুলো রাইট নিউজ। রেডিও, টেলিভিশন এগুলোতে যেগুলো দেওয়া হচ্ছে রাইট নিউজ। যেন স্বাস্থ্য বুলেটিন যেগুলো হচ্ছে এগুলো কিন্তু রাইট নিউজ। কিন্তু এগুলো বাদে আরো কিছু যেগুলো আছে, তো ওইগুলো যদি আমরা কোন একটা ফালতু একটা নিউজ পেপার একটা কোন একটা আপনার তথ্য দিল, উপাত্ত দিল, যদি ওটা আমরা বিশ্বাস করি, তাহলে কিন্তু সেটা হবে না। সো এই ক্ষেত্রে আমরা অপব্যবহার থেকে কিন্তু একমাত্র বাঁচতে পারবো যে জেনুইন যে পেপারস বলেন, রেডিও বলেন, টেলিভিশন বলে বা স্বাস্থ্য বুলেটিন যে সংবাদগুলো আসতেছে, যদি এগুলো ফলো করতে পারি, তাহলে আই থিঙ্ক এই পরিস্থিতিতে, করোনার পরিস্থিতিতে আমরা এই প্রযুক্তির যে অপব্যবহার এখান থেকে রক্ষা পাবো। বাট আমাদেরকে চুজ করতে হবে যে মানে কোনটা রাইট কোনটা রং, এইটা আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার শুনবো একটি পিএসএ। করোনা একটি ভাইরাস, একটি রোগ। এর সাথে কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্র, শ্রেণী বা এলাকার মানুষের সম্পর্ক নেই। তাই কেউ যদি বলে একটি নির্দিষ্ট ধর্মের মানুষ করোনায় আক্রান্ত হবে অথবা আক্রান্ত হবে না, তাহলে সেটিও ভুল। করোনা কোনো পাপের ফল নয়। যে কেউ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। উপযুক্ত চিকিৎসার জন্য নিকটস্থ করোনা ভাইরাস পরীক্ষাগার, যেমন জেলা বা উপজেলা সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। করোনা পরীক্ষা করুন। প্রভাবিত কিংবা বিভ্রান্ত হবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC। সৌজন্যে বরেন্দ্র রেডিও 99.2 FM, নওগাঁ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম পিএসএ। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার, ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRCর কারিগরি সহায়তায় নির্মিত।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখনই ডায়াল করুন 017976589191 এই নম্বরে। নম্বরটি আবারও বলছি 017976589191। স্যার, আবারও আসছি আপনার কাছে। স্যার, করোনা সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার উপায় কি এবং নির্ভরযোগ্য তথ্য সূত্রগুলো যদি বলতেন। ধন্যবাদ সুস্মিতা। করোনা সম্পর্কে আমরা সঠিক তথ্য যেগুলো পাচ্ছি সেগুলো কিন্তু এগুলো আসতেছে WHO থেকে। তো WHO থেকে গোটা বিশ্বকে কিন্তু কন্ট্রোল করতেছে WHO। তো প্রত্যেকটা দেশের যে করোনা যে সিচুয়েশন আছে তারা কিন্তু এভরিডে প্রত্যেকটা দিন কিন্তু তারা প্রকাশ করতেছে। সো এখান থেকে কিন্তু আমরা তথ্য পেতে পারি। আদারওয়াইজ আমাদের দেশে কিন্তু প্রতিদিনই স্বাস্থ্য বুলেটিন হয়, যেটা গভর্নমেন্ট থেকে করা হয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে। তো এখান থেকে আমরা পেতে পারি। আদারওয়াইজ আমরা যারা জেলা ভিত্তিক আছি, এই জেলা ভিত্তিক থেকে যেমন সিভিল সার্জনের অফিস থেকে যে তথ্যগুলো জানানো হয় সেই তথ্য সেখান থেকে আমরা কিন্তু সঠিক তথ্য পেতে পারি। উপজেলার পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যে তথ্যগুলো দেওয়া হয় সেগুলো থেকে পেতে পারি। দেন কিছু রেডিও, টেলিভিশন, এইগুলো থেকে যে নিউজগুলো আমরা পাচ্ছি, এই নিউজগুলো থেকে কিন্তু আমরা সঠিক তথ্যগুলো পেতে পারি। আর আরেকটা কথা বলবো এখানে যে আমাদের কিন্তু প্রত্যেকটা উপজেলা পর্যায়ে বলো বা জেলা পর্যায়ে বলেন, সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কিন্তু করোনার আপডেটটা কিন্তু প্রতিদিন দেওয়া হয়। তো আমরা যদি এদের সাথে যদি ইনক্লুড থাকি, লাইক যদি এদের ফেসবুকে একটা সিভিল সার্জনের ফেসবুক পেজে যদি আমরা অ্যাড থাকি, তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা তথ্যটা আপডেটটা পাবো। সো আমরা কখনো মানে যে তথ্যগুলো নির্ভরযোগ্য না, যে তথ্যগুলো আমাদের কাছে নির্ভরযোগ্য মনে হচ্ছে না, সেগুলো আমরা গ্রহণ করব না। বাট আমাদের যদি সঠিক তথ্য পেতে পারি তাহলে অবভিয়াসলি রেডিও, টেলিভিশন, দেন হচ্ছে সিভিল সার্জন, হেলথ কমপ্লেক্স, উপজেলা পর্যায়ে, তো এগুলো থেকে যে তথ্যগুলো আমরা পাবো, আই থিঙ্ক এগুলো হচ্ছে রাইট তথ্য। কারণ এখন কিন্তু এই করোনার সময় অনেকে আছে আতঙ্কিত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন ভুয়া চ্যানেল খুলতেছে বা বিভিন্ন জায়গা থেকে অপপ্রচার চালাচ্ছে। সো আমরা যাতে এগুলোতে না যাই, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, মাস্ক ব্যবহারের তো কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনি আবার একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ। মাস্ক ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি এর আগেও বলছি, সেটা হচ্ছে মাস্ক ব্যবহার করতে হলে আমাদের কিন্তু বাংলাদেশে স্যার এই মুহূর্তে আমাদের একটি ফোন কল এসেছে, আমরা ফোন কলটি একটু নিতে চাই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম, ফতেপুর থেকে বলছিলাম। আচ্ছা, আপনার প্রশ্নটি? আমার একটা প্রশ্ন ছিল, আমার কয়েকদিন ধরে বেশ হালকা জ্বর এবং মাথা ব্যথা করছে, সর্দি নেই, এই ক্ষেত্রে আমার করণীয়টা কি? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের একজন শ্রোতা বন্ধু স্যার ফোন করেছিলেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তার সমস্যা হচ্ছে জ্বর আছে কিন্তু সর্দি নেই। হ্যাঁ, জ্বর আছে, কাশিও আছে, কিন্তু তার সর্দি নেই। সেক্ষেত্রে তিনি কি মনে করবেন তিনি করোনায় আক্রান্ত কি আক্রান্ত না, বা কিভাবে চিকিৎসা নিতে পারেন? না, এখানে জ্বর যেহেতু তার, তো এই ক্ষেত্রে জ্বর হলে যে আমার যে করোনা আমি পজিটিভ হয়ে গেছি বা করোনা আমার হয়েছে এমন কোনো কিছু না। তো এই ক্ষেত্রে নর্মালি সে প্যারাসিটামল গ্রহণ করতে পারে। হ্যাঁ, যদি এখানে দেখা যায় যে 5 দিন 6 দিন আপ হয়ে যাচ্ছে, এর মধ্যে হয়তো বা কোনো ডক্টরের কনসালটেশন করছে, সে মেডিসিন নিচ্ছে, কিন্তু নেওয়ার পরেও হয়তো বা তার ভালো হচ্ছে না, তো সেই ক্ষেত্রে যদি সে মনে করে যে না আমি একবার টেস্ট করাবো, তাহলে সে টেস্ট করাতে পারে করোনা পজিটিভ কিনা এটা যাচাই করার জন্য। বাট আমি ভাইটিকে একটা কথা বলবো যে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি যে সিমটম গুলো বললেন, আসলে এই করোনার মধ্যে এই সব সিমটম গুলো ঠিক ওইভাবে আসে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে টেনশন করার কোনো কিছু নাই। বাট হ্যাঁ, কয়েকদিন একটু ডিস্টেন্স বজায় রাখাই ভালো ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে, এবং কোনো ডক্টরের পরামর্শ হন, এবং জ্বরের জন্য, কাশির জন্য যে মেডিসিন গুলো আছে এগুলো খান, খাওয়ার পরে দেখেন কি অবস্থা হয়। যদি ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর যদি একটু সময় লাগে তাহলে সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি টেস্ট করতে পারেন। আচ্ছা, আপনি বলছিলেন মাস্ক ব্যবহারের কিছু নিয়মের কথা বলছিলেন, সেটি যদি আবারও শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, মাস্কটা হচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু কয়েক ধরনের এখন থেকে মাস্ক পাওয়া যায়। সেটা হচ্ছে একটা সার্জিক্যাল মাস্ক আছে, দেন হচ্ছে KN95 বা NK95, আবার দেখি বাজারে কিছু কিন্তু কাপড়ের মাস্ক গুলো পাওয়া যাচ্ছে, তো এগুলো আমরা ইউজ করি। অ্যাকচুয়ালি সব মাস্ক কিন্তু আমাদের কিন্তু করোনা প্রতিরোধ করতে সাহায্য করবে না, এটা আমাদের সম্পূর্ণভাবে মাথায় রাখতে হবে। আজকে আমরা যেগুলো কাপড়ের মাস্ক গুলো পাচ্ছি, যে কাপড়ের মাস্ক গুলো ইউজ করতেছি, এগুলো কিন্তু জাস্ট আমি বলবো যে ইউজ করার জন্য, জাস্ট মানুষকে দেখানোর জন্য এক ধরনের বলবো আমি, কজ এগুলো কোনোভাবে আমাদেরকে প্রোটেকশন করতে পারবে না। সো আমরা যদি প্রোটেকশন মাস্কটা করতে চাই, তাহলে অবভিয়াসলি আমাদের KN95 বা সার্জিক্যাল মাস্ক যেগুলো আছে এগুলো ইউজ করতে হবে। সো যারা মাস্ক ইউজ করবে বা মানে মানুষ দেখানোর জন্য না, আমাদেরকে নিজেকে প্রোটেকশন করার জন্য, অবভিয়াসলি আমি তাদেরকে বলবো যে একটু সার্জিক্যাল মাস্ক বা KN95 এই ধরনের মাস্ক গুলো আমরা ইউজ করবো।
এখন সার্জিক্যাল মাস্ক যদি আমরা ইউজ করি তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা সর্বোচ্চ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ইউজ করতে পারবো, তারপরে কিন্তু আর এটা ইউজ করতে পারবো না। বাট আমি অনেকে দেখি যে একটা মাস্কই আছে থেকে 7 দিন 8 দিন ধরে পড়তেছে, বাট এটা কিন্তু ঠিক না। কারণ আপনি একটা মাস্ক পরে বাইরে গেলেন, বাইরে থেকে ওই মাস্ক পরে আপনি চলে আসতেছেন, এখন ওখানে যে করোনা আপনার সাথে করে নিয়ে আসতেছেন কি না এটা কিন্তু বুঝতে পারবেন না। বাই চান্স আপনি সাথে করে নিয়ে আসলেন, ওই দিন হয়তো আপনি এফেক্টিভ হন নাই, বাট নেক্সট ডে যদি আপনি আবার ওটা পরেন, দেখা গেল ওই দিন আপনি এফেক্টিভ হতে পারেন। সো যারা সার্জিক্যাল মাস্ক ইউজ করবেন অবভিয়াসলি কাইন্ডলি তাদেরকে বলবো আপনারা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত একটা মাস্ক ইউজ করবেন, সেটা ওয়ান টাইম, নেক্সট টাইম আর ইউজ করবেন না। আর যারা KN95 মাস্ক আছে এগুলো যারা ইউজ করবে, হ্যাঁ এগুলো কিন্তু আপনি একটু লং টাইম ধরে ইউজ করা যায়, কারণ এগুলো ওয়াশ করা যায়। আপনি এটা পরবেন, একসাথে হয়তো বা 2টা বা 3টা মাস্ক কিনে রাখতে পারেন। আজকে যেটা পরে গেলেন বাইরে থেকে আসার পর অবভিয়াসলি সেটা ওয়াশ করে ফেলবেন, ওয়াশ করে রেখে দিবেন, পরের দিন এটা আবার ইউজ করতে পারবেন শুকানোর পরে। আর আমরা অনেক সময় মাস্ক পরার ক্ষেত্রে আরেকটা জিনিস দেখি যে মাস্ক কিন্তু আমরা অনেক সময় খুলে হাতে রাখি, পকেটে রাখি, তারপরে দেখি এইটা আবার আমি মুখে দিই। তো ব্যাপারটা হয়ে গেছে, দেখুন মাস্কের যে ভিতরে যে পার্টটা যেটা আমাদের মুখ এবং নাককে ঢেকে রাখে, এটা কিন্তু প্রোটেকশনের জায়গা। সো আমরা কিন্তু অনেক সময় আমাদের হাত দিয়ে অনেক কিছু করতেছি, হাতে কোনো দেখা গেল গ্লোভস নাই, হাত দিয়ে একটা বাইরে দেখা গেল কোথাও চা খাচ্ছি বা কোনো জায়গাটা স্পর্শ করতেছি, সেটা দিয়ে কিন্তু আবার ভিতরের দিকে হাত দিচ্ছি আমরা ধরার সময়। সো এখান থেকেও যে করোনা যে আমার নাকের মধ্যে আসবে না এটা কিন্তু আমি বলতে পারি না কিন্তু। সো মাস্ক ইউজ করলে অবভিয়াসলি যতক্ষণ আমাদের মাস্ক আমরা পরে থাকবো সেই সময়টুকু আমাদের চোখে মুখে হাত আমরা দিব না এবং কখনো নাকে হাত দিব না, এবং মাস্কের ভিতরে পার্টটাকে অবভিয়াসলি আমরা ট্রাই করবো যাতে কোনোভাবে টাচ করতে না পারি, তাহলে এই মাস্ক পরে আমাদের উপকার হবে। আদারওয়াইজ যে বাজারে যে মাস্ক গুলো পাওয়া যাচ্ছে ওগুলো মানে আসলে আমি বলবো ওগুলো না ইউজ না করাই ভালো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আমরা শুনব সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় একটি রেডিও স্পট, ভালো কাজে আছি পাশে। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি আমরা রেডিও স্পটটি। রহমান ভাই, কোথায় যান? অনেকদিন পর দেখা। আজকাল তো আপনাকে ফেসবুকেও দেখা যায় না। খুব ব্যস্ত দিন যাচ্ছে নাকি ভাই? না জব্বার ভাই, আসলে এখন আর ফেসবুকে থাকতে ভালো লাগে না, খুব চিন্তা হয়। করোনা ভাইরাস নিয়ে কত মানুষ কত কি যে বলছে, এসব শুনলে আরও চিন্তা হয়। রাতে ঘুম হয় না, মাঝরাতেও ভয়ে জেগে থাকি, আর ভালো লাগে না ভাই। সে তো দেখছি কিছু কিছু মানুষ আসলে করোনা ভাইরাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে আরও ভীত করছে। তবে এসব গুজবে কান দেওয়া ঠিক না, সবাইকে সচেতন থাকতে হবে। কিন্তু মানুষ সচেতন হবে কিভাবে? কেন, এই প্রযুক্তি ব্যবহার করেই তো সচেতন করা সম্ভব। চলেন আজ থেকে আমরা এই কাজটা শুরু করি। আমরা আজ থেকেই নির্ভরযোগ্য তথ্যসূত্রগুলো থেকে সঠিক স্বাস্থ্যবিধিগুলো জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখব, মানুষকে সচেতন করব, তাদেরকে বলবো তারা যেন কোনোভাবেই গুজবে কান না দেয়। ভালো উদ্যোগ। এর সাথে এটাও বলতে হবে কেউ যেন করোনা ভাইরাস ঘিরে কোনো রকম অপপ্রচার না চালায়। ঠিক ভাই। দেখেছেন রহমান ভাই, আমাদের সচেতনতামূলক কথাগুলো মানুষ কত শেয়ার করছে, মানুষ তো সচেতন হচ্ছে। হ্যাঁ জব্বার ভাই, মানুষ যে সচেতন ও উপকৃত হচ্ছে সে কথাও অনেকে কমেন্টে লিখেছে। সবাই তো দেখছি খুব খুশিও হয়েছে এমন উদ্যোগে। আসলে ভালো কাজে সবাইকে পাশে পাওয়া যায় রহমান ভাই। সেটাই তো দেখছি, সত্যি এমন ভালো কাজ করতে পেরে নিজেরও খুব আনন্দ হচ্ছে। কিন্তু রহমান ভাই, মাঝরাতে এখন আর ভয় জেগে থাকেন না তো? আরে না, আমি এখন একদম ঠিকঠাক।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা শুনছিলাম সুস্মিতা সাহার রচনা ও পরিচালনায় একটি রেডিও স্পট ভালো কাজে আছি পাশে। আশা করছি রেডিও স্পটটি আপনাদের ভালো লেগেছে। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RB স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নম্বরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত ছিলেন ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, MBBS, মেডিকেল অফিসার, প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটাল, নওগাঁ। স্যার, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা, আপনাদেরকে ধন্যবাদ। আর আপনারা এইভাবে জনসচেতনতা করতে পারেন, যেভাবে যাতে আমাদের এটা বুঝতে হবে এটা আমাদের দেশ, আমাদেরকেই রক্ষা করতে হবে। সো আপনারা আপনাদের প্রোগ্রামটা কাইন্ডলি কন্টিনিউ করেন। ধন্যবাদ আপনাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। করোনা প্রতিরোধ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয় অনুষ্ঠানটি শুনতে কান পাতুন আগামী সোমবার বিকেল 5:01 শুধুমাত্র বরেন্দ্র রেডিও 99.2 FM এ। শ্রোতা বন্ধুরা, আমাদের সাথে থাকুন। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে হাজির হব আগামী হ্যালো ডাক্তার অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল। অনুষ্ঠানটি উপস্থাপনা এবং প্রযোজনায় ছিলাম আমি সুস্মিতা সাহা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, রেডিও বরেন্দ্র থেকে প্রতি সোমবার প্রচারিত হচ্ছে করোনা প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। শুনতে ভুলবেন না। শুভ বিদায়।